ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ কাল মমতা শুভেন্দু সহ হেভিওয়েট প্রার্থীদের হবে ভাগ্য নির্ধারণ। রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার। ট্রাম্পের প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে নৈশভোজে গুলি চালান টমাস, বলছে তদন্তকারী দল। সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি, হত্যা চেষ্টার মামলা। অনলাইন থেকে লিমন বৃষ্টিকে হত্যার সরঞ্জাম জোগাড়। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থীকে ঠান্ডা মাথায় খুন, তদন্তে খুলছে জট। অভিযুক্ত হিশামকে তোলা হচ্ছে আদালতে। যুদ্ধ বন্ধে ইরানের দেয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা রাশিয়ার। এবং যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন, নিহত 9 ফিলিস্তিনি। লেবাননেও ইসরায়েলের অব্যাহত হামলায় 4 জনের মৃত্যু, হিজবুল্লাহর পাল্টা আঘাত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতে দেশের খবর জানাবো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খবর জানাবো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং শুরু হলো। এর মাধ্যমে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হলো। দুপুরে পাবনার রূপপুরে প্রকল্প এলাকা থেকে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ও প্ল্যান্টের নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভ। আশা করা হচ্ছে অগাস্টের শুরুর দিকে প্রথম ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এর মাধ্যমে বিশ্বে 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সক্ষম দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ কাল। এর মধ্য দিয়ে নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। এছাড়া দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক সেলিব্রিটি ও সাংবাদিক। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার 142টি আসনের 1448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 3,21,00,000 ভোটার। নৈশভোজে গুলির ঘটনায় অভিযুক্ত টমাস অ্যালেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অ্যালেনের সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছেন তদন্তকারীরা, যেখানে ট্রাম্প প্রশাসনের প্রতি তীব্র ঘৃণা ও ব্যক্তিগত আক্রোশ ফুটে উঠেছে। স্থানীয় সময় সোমবার আদালতে হাজির করা হয় নৈশভোজে গুলির ঘটনায় গ্রেফতার 31 বছর বয়সী কোল টমাস অ্যালেনকে। তার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ঘটনার কয়েক মিনিট আগে পরিবারকে পাঠানো এক বার্তায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। ক্যালিফোর্নিয়ার এই শিক্ষক ও প্রকৌশলীর সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেখানে দেখা যায় গত কয়েক বছরে ভিডিও গেম নিয়ে মেতে থাকা এক সাধারণ যুবক থেকে কিভাবে চরমপন্থী রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত হয়েছেন টমাস। তদন্তকারীরা বলছেন অ্যালেন C43000 নামে একটি এক্স অ্যাকাউন্ট ব্যবহার করতেন। আর্কাইভে থাকা প্রায় 4000 পোস্ট পর্যালোচনা করেছেন তারা। এক্স প্ল্যাটফর্মে তার পোস্টগুলোতে ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করা থেকে শুরু করে অন্যদের অস্ত্র কিনতে উদ্বুদ্ধ করার মতো বিষয়গুলো উঠে এসেছে। তদন্ত কর্মকর্তাদের মতে প্রশাসনের প্রতি তীব্র ঘৃণা ও ব্যক্তিগত আক্রোশ থেকেই তিনি এই আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন। ঘটনার আরেকটি চমকপ্রদ দিক উঠে এসেছে তারই এক সাবেক শিক্ষার্থীর বর্ণনায়। ওই শিক্ষার্থী জানান, অ্যালেনের এমন আচরণ অস্বাভাবিক এবং বিস্ময়কর, কেননা শিক্ষক হিসেবে তিনি ছিলেন শান্ত ও মেধাবী। সম্প্রতি টিচার অব দ্য মান্থ পুরস্কার পাওয়া এই ব্যক্তির হঠাৎ এমন সহিংস রূপ তদন্তকারীদের কাছেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভয়াবহ এই হামলার ঘটনার পর ট্রাম্প প্রশাসন সরাসরি আঙ্গুল তুলেছে রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্যের দিকে। বিশেষ করে কমেডিয়ান জিমি কিমেলের একটি কৌতুককে কেন্দ্র করে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিদ্বেষপূর্ণ ও সহিংস বক্তব্যে নিন্দা জানিয়েছেন। তবে বিরোধীরা বলছেন খোদ ট্রাম্পের পুরানো ইতিহাসের কথা। FBI এর সাবেক পরিচালক রবার্ট মুলারের মৃত্যু নিয়ে প্রকাশ্য উল্লাস করেছিলেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা এখন ন্যারেটিভ লড়াইয়ে পরিণত হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যার ঘটনায় তদন্ত নথিতে উঠে আসছে
একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মামলার নথি অনুযায়ী নতুন তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। তদন্তকারীদের দাবি পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। প্রতিবেদন অনুযায়ী অনলাইন থেকেই ক্রয় করা হয় হত্যার সরঞ্জাম। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার অভিযুক্ত হিশাম আবু ঘরবেহকে তোলা হবে আদালতে। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের তদন্তে খুলতে শুরু করেছে রহস্যের জট। আদালতের নথিতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত অনুযায়ী লিমনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়, পরে মরদেহ লুকানোর চেষ্টা করা হয়েছে। একইভাবে বৃষ্টিকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম অনলাইন থেকে ক্রয় করা হয়। হত্যার পর লিমনের মরদেহ আগে থেকে কিনে রাখা বড় কালো আবর্জনার পলিব্যাগে ভরে ফেলে দেওয়া হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায়। একই সঙ্গে ব্যক্তিগত জিনিসপত্র ট্রাশ কম্প্যাক্টরে ফেলে দেওয়া হয়। তদন্তকারীদের মতে এসব তথ্য পরিকল্পিত অপরাধের শক্তিশালী প্রমাণ। সিসিটিভির ফুটেজ, ডিজিটাল ট্র্যাকিং এবং ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। ফ্ল্যাটে রক্তের দাগ, ব্যক্তিগত জিনিসপত্রের অবস্থান এবং বিভিন্ন আলামত ঘটনাটিকে আরও স্পষ্ট করেছে। এমনকি প্রমাণ মুছে ফেলতে অভিযুক্ত চ্যাটজিপিটিরও সহায়তা নিয়েছে বলে তথ্যে উঠে আসে। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে এবং মামলা এখন পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার হিশামকে তোলা হবে আদালতে। তাকে জিজ্ঞাসাবাদ করবেন আইনজীবীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে তেহরানের দেয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সিএনএনের দাবি প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। যে কোনো পরিস্থিতিতে রাশিয়া ইরান একে অন্যের পাশে থাকবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলেসভ। ইরান ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। সোমবার যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে ইরান, যেখানে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী পুনরায় চালু ও সংঘাত কমানোর কথা বলা হলেও পরমাণু কর্মসূচি নিয়ে পরে আলোচনার শর্ত জুড়ে দিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে এই আলোচনার ফলাফলের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন গণমাধ্যম সিএনএনের দাবি, তেহরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে এই দাবি করেছে গণমাধ্যমটি। যদিও মার্কিন অবস্থান নিয়ে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে দূরে রাখাই হবে যেকোনো চুক্তির মূল শর্ত। এদিকে মিত্রদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে ইরান। সোমবার রাশিয়া সফরে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তেহরানের প্রতি সমর্থন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া যেকোনো পরিস্থিতিতে রাশিয়া ও ইরান একে অন্যের পাশে থাকবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রেজা তালাইনিকের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রণালীটি বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান। প্রণালীর ওপর নিয়ন্ত্রণকে ব্যবহার করে ইরান যেন বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে না পারে, সেজন্য দেশটির উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। এদিকে মার্কিন অবরোধের মধ্যেই ইরানি বন্দরের কাছে তেলবাহী ট্যাঙ্কারের ভিড় বাড়ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীর বাইরে ইরানের চাবাহার বন্দরের কাছে বেশ কিছু তেল ট্যাঙ্কার জড়ো হয়েছে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এ দৃশ্য ধরা পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত 7, আহত অর্ধশত বলছে তালেবান। সন্ত্রাসী স্থাপনায় আক্রমণের দাবি ইসলামাবাদের। ঝুঁকিতে চীনের মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়া। আবারও ভারতের বিধানসভা নির্বাচনের খবর। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ কাল। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাব তার কাছে। সুব্রত,
দেখুন, রাত পোহালেই দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার ভোট, তার আগে ডিসিআরসি অর্থাৎ যেখান থেকে ইভিএম ভিভিপ্যাট সহ ভোটের কাজে ব্যবহার্য সামগ্রী নিয়ে থাকেন ভোটকর্মীরা, সেখানে চলছে চূড়ান্ত ব্যস্ততা। আপনি জানেন যে কলকাতা ও এর আশেপাশে 7টি জেলায় আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং কোনো রকম বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলবে 6টায়। এই নির্বাচন কমিশনের নিয়ম, ভোট গ্রহণ কেন্দ্রে অর্থাৎ ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো থাকা প্রত্যেক ভোটারের ভোট দেওয়ার শেষ হলেই তবেই ভোট কেন্দ্র থেকে ভোট কর্মীরা চলে যেতে পারেন। এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোটের যে সমস্ত কাজ, নিরাপত্তা সেগুলো সব চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলো এখন তাদের বাহিনী রক্ষণ, কালকে সকাল থেকে অবশ্যই তারা দেখবেন যে কিভাবে কোন ভোট কেন্দ্রে কিভাবে কতটা দীর্ঘ লাইন পড়ে। আপনারা জানেন যে এবারের যে ভোট হচ্ছে সেটি 7টি জেলা, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, এই 7টি জেলায় 142টি আসনে ভোট হচ্ছে। এই আসনে মোট 3 কোটি 22 লক্ষ ভোটার আগামীকালকে 1448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এবং অবশ্যই বলা যায় যে আগামীকাল যাদের ভাগ্য নির্ধারণ হবে তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভা বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, তারা কিন্তু পরস্পর মুখোমুখি লড়ছেন দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে। এছাড়াও মমতার মন্ত্রিসভায় সবার অন্ততপক্ষে 20 জন মন্ত্রী, প্রতিমন্ত্রীর ভাগ্য আগামীকাল নির্ধারণ হয়ে যাবে, ভোটাররা নির্ধারণ করবেন। একই সঙ্গে কয়েকজন টলি তারকা, তারা কেউ বিজেপি থেকে দাঁড়িয়েছেন, কেউ তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, কেউ সিপিএম থেকে দাঁড়িয়েছেন, তাদেরও ভাগ্য নির্ধারণ করা হবে। আপনি জানেন যে গত দফায় 23 এপ্রিল প্রথম দফায় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন 16 জেলায় 152টি আসনে নির্বাচন হয় এবং নির্বাচন অতীতের নির্বাচনের তুলনায় সহিংসতাহীন, রক্তপাতহীন, প্রায় সুষ্ঠু অবাধ নির্বাচন পরিচালনা করে ভারতের নির্বাচন কমিশন। কিন্তু এই দফায় অর্থাৎ রাত পোহালে যে ভোট হবে, সেই ভোটের সহিংসতা মুক্ত হবে কিনা সেটি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ আমরা দেখেছি গতকাল রাতে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে একজন কেন্দ্রীয় বাহিনী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও বাইক বাহিনী তারা বিভিন্ন জায়গায় গিয়ে দাপট দেখাচ্ছেন, ভোটারদের ভয় দেখাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন, আপনি জানেন যে এবারও 2348 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জলে, স্থলে, অন্তরিক্ষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামীকাল কিন্তু ভোট গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শেষ দফা ভোটের আগে আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ তথ্য। ভারতের কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে লেবাননের দক্ষিণাঞ্চলে নারীসহ অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। পাল্টা ইসরায়েলের কয়েকটি শহরে অবকাঠামো সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নিরাপত্তা ঝুঁকির কারণে উত্তর ইসরায়েলের মাউন্ট মেরনে আয়োজিত বড় ধর্মীয় উৎসব বাতিল করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, হিজবুল্লাহ প্রায় 90% অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়ে গেছে। যদিও বিশ্লেষকদের মতে সংগঠনটির কাছে এখনও বিপুল রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 18 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় উত্তরের বেইত লাহিয়া এবং দক্ষিণের খান ইউনিসেও কয়েকজন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে আর্টিলারি শেলিং ও ভবন ধ্বংসের ঘটনাও ঘটেছে বলে জানা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 817 জন নিহত এবং 2296 জন আহত হয়েছেন। আফগানিস্তানে পাকিস্তানের মর্টার ও রকেট হামলায় 7 জন নিহত হয়েছেন বলে অভিযোগ তালেবান সরকারের, আহত হয়েছেন আরও 70 জন। সোমবার দেশটির কোনার প্রদেশের আসাদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। তালেবান সরকারের উপমুখপাত্র একে অমার্জনীয় যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দেন, যদিও পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এসব অভিযোগকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে। ইসলামাবাদের দাবি, তারা শুধু সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে। নতুন করে এই হামলায় ঝুঁকিতে পড়েছেন চীনের মধ্যস্থতায় চলা শান্তি প্রক্রিয়া। দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ মোট 15 জন নিহত হয়েছেন। রাজধানী জুবার কাছে স্থানীয় সময় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ইয়েই শহর থেকে ছেড়ে আসা বিমানটি উড্ডয়নের প্রায় 30 মিনিট পর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জুবার দক্ষিণ পশ্চিমে প্রায় 20 কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে 13 জন দক্ষিণ সুদানের এবং 2 জন কেনিয়ার নাগরিক ছিলেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 38 জন। স্থানীয় সময় সোমবার রাতে স্টেশনের ভেতরেই মুখোমুখি সংঘর্ষ হয় কমিউটার ও দূরপাল্লার ট্রেনের। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসপ্রাপ্ত বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে শুরু করেন। বিভিন্ন উদ্ধার সংস্থার সদস্যরা বগির লোহার কাঠামো কেটে জীবিতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে পাঠানো হয়। প্ল্যাটফর্মে থাকা কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত নয়। ঘটনাস্থলে ছুটে আসেন উদ্বিগ্ন স্বজনরা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ কাল। মমতা, শুভেন্দু সহ হেভিওয়েট প্রার্থীদের হবে ভাগ্য নির্ধারণ। রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার। অনলাইন থেকে লিমন বৃষ্টিকে হত্যার সরঞ্জাম জোগাড়। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থীকে ঠান্ডা মাথায় খুন। তদন্তে খুলছে জট। অভিযুক্ত হিশামকে তোলা হচ্ছে আদালতে। এবং যুদ্ধ বন্ধে ইরানের দেয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প, জানালো হোয়াইট হাউস। যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা রাশিয়ার। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ইমদাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।